চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে সবার শেষে পড়েছিলাম ওজোন। অ্যাসিডিনের ছবি এঁকে ওর মধ্যে কমপ্লিট ওজোনালাইসিস প্রোডাক্টটা টেকনিকটা অ্যাপ্লাই করবো করে প্রোডাক্ট যেটা হবে আমাকে দেখা। অ্যাসিডিনের ছবি আঁক, ওজোনালাইসিসের প্রোডাক্ট লেখার টেকনিক তো এইমাত্র বললাম ক্লাসের শুরুতে। সেম টেকনিক অ্যাপ্লাই কর, করে দেখি প্রোডাক্ট কী হচ্ছে আমাকে দেখা। আমি কিন্তু আগের দিন ক্লাস 11-এর সেকেন্ড ব্যাচকে রাত্রেবেলা 10টা 5টা 10টা 25 টাকা ছেড়েছিলাম। সেম রিজন, খাতার মধ্যে খুঁজিয়ে বার করে দেখাতে হচ্ছে কোথায় কি আছে। ভয়েস মেসেজ পাঠিয়ে আমি বলে দিয়েছিলাম আগের দিন, ঠিক আছে। অ্যাসিটিলিনের ছবি কি অ্যাসিটিলিন? এটা ইথিলিন হয়েছে। অ্যাসিটিলিনের ছবি এঁকে খাতার মধ্যে, আগে অ্যাসিটিলিনের ছবি আঁক খাতার মধ্যে। কি হয় অ্যাসিটিলিনের ফর্মুলা কি? অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের ফর্মুলার জন্য ভাই স্কুলে পরীক্ষা চলছিল, এসব কোনো এক্সকিউজ হবে না, ঠিক আছে। অ্যাসিটিলিনের ফর্মুলা, অ্যাসিটিলিনের স্ট্রাকচার কি? অ্যাসিটিলিনের ফর্মুলা বা অ্যাসিটিলিনের স্ট্রাকচার কি? অ্যাসিটিলিনের স্ট্রাকচার অ্যাসিটিলিন এর স্ট্রাকচার কি? অ্যাসিটিলিনের স্ট্রাকচার কি? CH3 CH2 CH ডবল বন্ড CH2 অ্যাসিটিলিন। খাতার পাতা উল্টে বার কর অ্যাসিটিলিন কোথায় আছে। আমাদের এখন থেকে ক্লাস এরকমই হবে। অর্গ্যানিক তো শেষের, আজকে অর্গ্যানিক রিয়াকশন শেষ হয়ে যাবে। তা যদি 2 ঘন্টা জায়গা 2.5 ঘন্টা লাগে তো 2.5 ঘন্টা লাগবে, ঠিক আছে। এটা কিসের স্ট্রাকচার? ফর্মুলাটা বলতো লেফট সাইড থেকে রাইট, লেফট টু রাইট। হয়নি? অ্যাসিডিনের স্ট্রাকচার খাতার মধ্যে খুঁজে বার কর। আমাদের এখন থেকে ক্লাসগুলো এরকমই চলবে। জিজ্ঞেস করলে বলতে না পারলে খাতার মধ্যে খুঁজিয়ে বার করাবো, তাতে যতক্ষণ টাইম লাগে লাগবে। তাতে যদি আমাদের 7টার জায়গায় 7টা 15 জায়গায় 7:30 পৌনে 8টায় পড়া শেষ হবে, সেকেন্ড ব্যাচেও যদি 9:45 জায়গায় 10:30টায় পড়া শেষ হবে, এবং তোর গার্জিয়ানও এটা অ্যাকসেপ্ট করে নেবে। গার্জিয়ানরা আমাকে মেসেজ করে বলেছে স্যার ঠিক করেছেন, পৌনে 9টার জায়গায় পৌনে 10টার জায়গায় 10:25 ছেড়েছেন, ঠিক করেছেন, এটা গার্জিয়ানরাও বলেছে আমাকে। তো গার্জিয়ানদের ফুল সাপোর্ট আছে। অ্যাসিডিনের স্ট্রাকচার খাতার পাতা উল্টে যে কোনো জায়গা থেকে বার কর। অ্যাসিডিন কি হবে? C2H2 কি হবে স্ট্রাকচার? তাহলে খাতার মধ্যে স্ট্রাকচার লিখে ফেল। স্ট্রাকচার খাতার মধ্যে লিখে ফেল। আমি বলবো না, আমি স্ট্রাকচার বলবোই না। যারা যারা পেয়েছে তারা তারা পেয়ে গেল, বাকিরা খুঁজে খুঁজে বার করবে। আর যদি বন্ধু দেখাতে চায় তাহলে বন্ধু দেখিয়ে দেবে। বন্ধুত্বের সম্পর্ক তো আমি কিছু আসতে পারি না সেখানে। তাহলে অ্যাসিডিনের স্ট্রাকচার রাখলাম খাতার মধ্যে। আর যদি তোর চোখ খুব ভালো হয় তাহলে চোখের আই বলটাকে কোনায় নিয়ে যাবি, কর্নারে নিয়ে গিয়ে বন্ধুর খাতা দেখিয়ে এঁকে ফেলবি, যেটা সবচেয়ে স্মার্টেস্ট টেকনিক পৃথিবীতে। নিজে খোঁজার দরকার নেই, নিজে ভাবার দরকার নেই, বন্ধুর খাতা দেখিয়ে এঁকে ফেলবি, ঠিক আছে। অ্যাসিডিনের স্ট্রাকচার রাখলাম খাতা দেখে, খাতার মধ্যেও আছে।
অ্যাসিটিলিনের মধ্যে এবারে ওজোনোলিসিস করছি, ঠিক আছে। ওজোনোলিসিসের টেকনিক আমার কি ছিল, টেকনিক আমি ক্লাসের শুরুতেও বললাম, অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট ক্লাসের শেষে তো করেইছিলাম, সেই সেম টেকনিকটা অ্যাপ্লাই করে দিলাম। যতক্ষণ না প্রোডাক্ট হবে আমি এগোবো না, ঠিক আছে। আমি খাতার মধ্যে দেখবো আগে প্রোডাক্ট কি হচ্ছে। দরকার হলে তুই ওজোনোলিসিস আবার পড়বি, এখানে পড়ে প্রোডাক্ট আঁকার চেষ্টা করবি। এরকম তো নয় যে কেমিস্ট্রি ইজ হিস্ট্রি, তুই মুখস্থ করে চলে গেলি এটার অ্যাসিটিলিনে এই প্রোডাক্ট হবে, কত মুখস্থ করবে, এরকম এখন মুখস্থ করা পসিবল নয়। আমার ওজোনোলিসিসের টেকনিক জানা আছে এবং তারপর তুই 1 সপ্তাহ টাইম পেয়েছিস, তো ওজোনোলিসিসের যে টেকনিকটা ছিল সেই টেকনিকটা অ্যাপ্লাই করছি। আমি কমপ্লিট ওজোনোলিসিসের প্রোডাক্টটা জানতে চাইছি, একদম ফাইনাল প্রোডাক্টটা, মানে ওর মধ্যে O3 আর জিঙ্ক H2 দেওয়ার পরে একদম আলটিমেট ফাইনাল প্রোডাক্টটা জানতে চাইছি। ওজোনোলিসিসের প্রোডাক্ট লেখার টেকনিক কি আছে, ওজোনোলিসিসের প্রোডাক্ট লেখার টেকনিক আমার কি আছে, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দেবো, তাহলে সেই সেম টেকনিকটা অ্যাপ্লাই কর। হয়ে গেলে আমাকে দেখাবি যে স্যার এই স্ট্রাকচারটা হবে। কমপ্লিট ওজোনোলাইসিসের প্রোডাক্ট লেখার টেকনিক আগেও দিনও বলেছি, এখনো তো বললাম, আর বলবো না। যে টেকনিকটা আছে সেই টেকনিকটা অ্যাপ্লাই কর। এটা কি, এটা মাইনাস, কারণ তো ভ্যালেন্সি ফুলফিল হয়নি। আমি ফাইনাল প্রোডাক্টটা দেখতে চাইছি O3 আর জিঙ্ক H2 দেওয়ার পরে, যেটা তোর পরীক্ষাতে স্কুলে আসবে কোশ্চেন। মাইনাস চার্জ কোথা থেকে আসছে? ওজোনোলিসিসের প্রোডাক্টে কি মাইনাস চার্জ করিয়েছিলাম কোথাও? মাইনাস চার্জ প্লাস চার্জ কোথা থেকে আসছে বলতো? ওজোনোলিসিসের প্রোডাক্ট লেখার টেকনিকে মাইনাস প্লাস কোথা থেকে আসছে? এটা কার? তো এটা তো ট্রিপল বন্ড, তো ট্রিপল বন্ড ভাঙলাম যেভাবে, ডাবল বন্ড কি সেভাবে ভেঙেছিলাম? স্টার্টিং মেটেরিয়ালে তো ছিল দুখানা মাত্র হাইড্রোজেন, প্রোডাক্টে 4টে হাইড্রোজেন কোথা থেকে আসলো সব মিলিয়ে? এটা যতক্ষণ না মানে আমি খাতার মধ্যে দেখবো চেষ্টাটা, আমি বলেছি কি ডাবল বন্ড ভেঙে, আমার তো খাতার মধ্যে আগের দিন করাই আছে ওজোনোলাইসিস প্রোডাক্ট লেখার টেকনিকে, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো, কথাটা একদম সিম্পল কথা। সেই সিম্পল জিনিস যদি খাতার মধ্যে অ্যাপ্লাই কর, আমি দেখবো খাতার মধ্যে, আর যতক্ষণ না তুই ঠিক রাস্তা হাঁটবি আমি এগোবো না। এক্স্যাক্টলি এটা ঠিক আছে, কাউকে দেখাবি না, খাতা উল্টা, ঠিক আছে। আরে এভাবে ধ্যান করতে হবে, পাতাটা ঘুরিয়ে রাখ, আরেকজনের থেকে আমি দেখতে এই অ্যান্সারটা, ঠিক আছে, আর যে কোনো একজন, ওই কথাটা একদম ঠিক আছে। কোনটা? এক্স্যাক্টলি এটা একদম ঠিক আছে, চল ঠিক বলেছি একদম। তার মানে অ্যাসিটিলিনের মধ্যে আমি করছি ওজোনোলাইসিস। অ্যাসিটিলিনের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, অ্যাসিটিলিনের স্ট্রাকচার HC ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H। কমপ্লিট ওজোনোলাইসিসের প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে ডাবল বন্ড ভেঙে দিয়ে আমি দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো,
টেকনিক আমার কি ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে লাগাবো অক্সিজেন। তাহলে এই ট্রিপল বন্ডের মধ্যে আমার যদি চোখ ভালো থাকে আমি একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, ট্রিপল বন্ডের মধ্যে একটা ডাবল বন্ড আমার আছে। তাহলে ট্রিপল বন্ডের মধ্যে যে ডাবল বন্ডটা আছে আমি সেটাকে ভাঙবো, ভাঙলে আমার একখানা বন্ড পড়ে থাকবে। ট্রিপল বন্ডের মধ্যে মানে তিনখানা বন্ডের মধ্যে আমার একখানা ডাবল বন্ড দেখতেই পাচ্ছি। তাহলে আমি ওইটাকে ভাঙবো, ভেঙে আমি দুদিকে একটা করে লাগাবো হচ্ছে অক্সিজেন। তাহলে এই ছিল আমার আগের দিনের টেকনিক। তাহলে ডাবল বন্ডটা ভেঙে এদিকে লাগালাম একটা অক্সিজেন, এদিকে লাগালাম একটা অক্সিজেন, এই হচ্ছে আমার প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা আমার হয়েছে এই প্রোডাক্টের নাম লেখ গ্লাইঅক্সাল, GLYOXAL, গ্লাইঅক্সাল, GLYOXAL, গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল, প্রোডাক্টের নাম হচ্ছে গ্লাইঅক্সাল। একইভাবে পরের কোশ্চেন লেখ, ওই একই কোশ্চেন ফর বেনজিন, পরের কোশ্চেন একই ফর বেনজিন। একই কোশ্চেন ফর বেনজিন। এটাও আমি এইমাত্র তোকে, আমি তো গ্রুপের ডিসক্রিপশনে প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনের লিঙ্ক দেওয়া আছে, তো যদি ইচ্ছা হয় তাহলে তুই ড্রাইভের কোশ্চেন খুলে সলভ করা শুরু করতে পারিস। আর যে কম্পাইল ভার্সনটাতে আমি পিডিএফটা দিই তার মধ্যে তো শুধুমাত্র লাস্ট সেশনের কোশ্চেনগুলো আছে, তুই খুলে দেখবি এই কোশ্চেনগুলো আসে কিনা স্কুলে, যদি বিশ্বাস না হয় আমার উপর, ঠিক আছে? এই তো কদিন আগে কোন না কোন স্কুলে এক্সাম হলো, দেখলাম সেম কোশ্চেন দিয়েছে, দেবেই তো। তাহলে কীভাবে তুই এটারও প্রোডাক্ট আঁক, বেনজিনের কমপ্লিট ওজন অ্যানালাইসিস। কি হলো ভাই, এটা হয়নি, দেখি তারপরে দেখি না, দেখি খাতার মধ্যে দেখি কটা হবে এটা, দেখি উপরেরটা ঠিক আছে, ঠিক আছে এটাও ঠিক আছে, চল দেখি তারপরে কটা হবে এই মলিকুল যেটা পেয়েছি, এটা কটা মলিকুল হবে এই মলিকুল? তিনটে। এক্সাক্ট চল ঠিকই বলেছি, এটাও হয়েছে। এই কোশ্চেনে তোর পরীক্ষাতে আসবে যে কটা আমি পাবো, তাহলে একইভাবে আমি করছি বেনজিনের মধ্যে ওজোনোলাইসিস, কমপ্লিট ওজোনোলাইসিস। ওই মাঝের স্টেপেরগুলো তোকে আঁকতে দিতেও পারে, না আঁকতে দিতে পারে। তাহলে আমরা এক কাজ করছি, বেনজিন মানে হচ্ছে আমার এই স্ট্রাকচারটা, যে বেনজিনের স্ট্রাকচার আমি বহুদিন আগে দেখেছি, ছখানা কার্বন আমার লেগে আছে, এই হচ্ছে আমার বেনজিনের স্ট্রাকচার। যার যার ফাইনাল প্রোডাক্ট আঁকা হয়ে গেছে তারা ওই মাঝের স্টেপের প্রোডাক্ট আঁকা শুরু করতো, মাঝখানে শুধুমাত্র ওজন দেওয়ার পরে যে প্রোডাক্টটা হবে। তাহলে এই হচ্ছে আমার বেনজিন, ডাবল বন্ডগুলো দিই, এই হচ্ছে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে। তাহলে এর মধ্যে যদি শুধু ওজন দিই তাহলে আমি পাবো হচ্ছে মাঝের ওই প্রোডাক্টটা, যার মধ্যে জিঙ্ক H2O দিলে আমি পাই হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা। তো আগে আমি ফাইনাল প্রোডাক্টটা কি, তারপরে আমি মাঝেরটা আঁকবো। মাঝেরটা তুই আঁকবি আগে, মাঝেরটা চেষ্টা করে দে, খাতার মধ্যে শুরু করে দেখা, যারা যারা ফাইনাল প্রোডাক্ট এঁকে ফেলেছিস তারা মাঝেরটা আঁকা শুরু করে দে, একই টেকনিক আমার। তাহলে O3 জিঙ্ক H2O দেওয়ার পরে আলটিমেট প্রোডাক্টটা, আলটিমেট প্রোডাক্ট আঁকার টেকনিক কি ছিল, ডাবল বন্ড ভেঙে আমি দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো। তাহলে এই একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, এই আরেকটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, এই আরেকটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, তিনখানা ডাবল বন্ড আমি দেখতে পেলাম। তাহলে তিনখানা ভেঙেই আমি এদিকে লাগাবো একবার অক্সিজেন, ওদিকে লাগাবো অক্সিজেন, এদিকে লাগাবো অক্সিজেন, ওদিকে লাগাবো অক্সিজেন, এদিকে লাগাবো অক্সিজেন, এদিকে লাগাবো অক্সিজেন। এই হচ্ছে আমার টেকনিক, প্রোডাক্ট আঁকার টেকনিক হচ্ছে আমার এরকম।
তাহলে কি কি মলিকিউল পাচ্ছি, ঠিক আগের বারে যে মলিকিউল পেয়েছিলাম সেটাই পাচ্ছি। HC ডাবল বন্ড কার্বনের সাথে সিঙ্গেল বন্ড কার্বন, কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন, কার্বনের সাথে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, আগেরবার সেম মলিকিউল পেয়েছিলাম। HCO 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 সেম মলিকিউলই পাচ্ছি। এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, এখান থেকে আরেকটা পাবো, তিনখানা পাবো হচ্ছে ওই মলিকিউলটা। তাহলে তিনখানা পাবো হচ্ছে আমি আগের বারের মতন সেম মলিকিউল। এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে এঁকেছি যখন আঁকছি, সি ডাবল বন্ড সেকেন্ড ইকুইভ্যালেন্ট পাচ্ছি হচ্ছে এখানে, থার্ড ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম। তাহলে আমি এখানে পেলাম হচ্ছে 3 ইকুইভ্যালেন্ট গ্লাইঅক্সাল মলিকিউল পেলাম। তাহলে আমি এখানে পেলাম 3 ইকুইভ্যালেন্ট গ্লাইঅক্সাল মলিকিউল, 3 ইকুইভ্যালেন্ট গ্লাইঅক্সাল মলিকিউল। কি করেছি, ডাবল বন্ড ভেঙে দিয়ে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়েছি, তাহলে এই হচ্ছে আমি পেলাম 3 ইকুইভ্যালেন্ট গ্লাইঅক্সাল মলিকিউল। মাঝের স্টেপের প্রোডাক্ট, এবার মাঝের স্টেপের প্রোডাক্ট নিয়ে গেছিস দেখি, যাদের যাদের হয়ে গেছিল তারা। চলো এটাও ঠিক আছে, এটাও আঁকতে দেবে স্কুলে, ঠিক আছে। বেনজিনের মধ্যে শুধু ওজন দেওয়ার পরের প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ জিঙ্ক H2 দেওয়ার পরের প্রোডাক্ট, এই তিনখানাই আমাকে পরীক্ষাতে আঁকতে দেবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট আমার হয়ে গেল গ্লাইঅক্সাল, পেলাম 3 ইকুইভ্যালেন্ট গ্লাইঅক্সাল পেয়েছি। CHO সিঙ্গেল বন্ড CHO নাম হচ্ছে আমার গ্লাইঅক্সাল। মাঝের স্টেপের এবার প্রোডাক্টটা দিয়ে আঁকা শুরু করি। তাহলে মাঝের স্টেপের প্রোডাক্ট কীভাবে আঁকবো, তাহলে মাঝের স্টেপের প্রোডাক্ট আমি বেনজিনের মধ্যেই এডিট করে এঁকে ফেলছি। তাহলে ফাইনাল প্রোডাক্ট আমার আঁকা হয়ে গেছে। এবারে শুধুমাত্র ওজন দেওয়ার পরে যে প্রোডাক্টটা আমার হয় সেই প্রোডাক্টটা আমি কীভাবে আঁকতাম, সেই টেকনিক ছিল হচ্ছে আমি ডাবল বন্ড ভেঙে ওর মাঝখানে ঘরটা বানাবো। ডাবল বন্ড ভেঙে আমি ওর মাঝখানে বানাবো হচ্ছে একটা ঘর। ঘর বানানোর টেকনিক লাস্ট ক্লাসে দেখেছিলাম। তাহলে ফার্স্ট আমি আঁকছি ঘরটা। তাহলে ডাবল বন্ড ভাঙলাম, ভেঙে এইভাবে ঘর আঁকতাম। এটা একটা হলো, এদিকে ডাবল বন্ড ভাঙলাম। তো স্বাভাবিকভাবে তুই যদি বাড়িতে প্র্যাকটিস না করিস তোর মনে হবে এগুলো কী চলছে, তো বুঝতে পারবি না। তো অস্বাভাবিক ব্যাপার নয়, সেটা শুধুমাত্র এখন নয়, সেটা তুই ইন ফিউচারে বিটেকও যদি পড়িস, বিটেক পড়ার জন্য তো ভাই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক পড়ার জন্য যেই বা র্যাঙ্কে না থাকলেও চলে, যেইতে র্যাঙ্ক না থাকলেও চলে, ও তো ডোনেশন যে যত বেশি দেবে সে তত ইজিলি চান্স পেয়ে যাবে। বুঝতেই পারছিস এগুলো টেবিলের নিচ দিয়ে হয়, তুই জানেন আগে এগুলো 12-এর পর তো দেখবি এই সিনারিগুলো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা জেই মেন্সের র্যাঙ্ক ভালো নেই, কিন্তু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভালো ভালো পেয়ে যাচ্ছে, কারণ ডোনেশন ভালো করতে পারছে। একদম সিম্পল হিসাব, ইকোনমিক্যাল কন্ডিশন দুর্দান্ত, যারা যারা করতে পারবে তারাও ভাই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে যাবে। এখন সেখানেও একই গল্প ভাই, সেখানে যদি পড়াশোনা করে না যাস তুই পরের ক্লাস কিছু বুঝতে পারবি না। সেটা বিটেক যারা যারা পড়ে তাদের সাথে কথা বলে দেখতে পারিস, ঠিক আছে। তো এই হচ্ছে আমার প্রোডাক্ট, মাঝের স্টেপের প্রোডাক্ট হচ্ছে আমার এরকম, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার মাঝের স্টেপের প্রোডাক্টটা। এর মধ্যে জিঙ্ক H2 দিলে আমি ওই প্রোডাক্টটা পেয়ে যাবো। তাহলে এই প্রোডাক্টগুলো তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, ঠান্ডা মাথায় ভেবে ভেবে আঁকবো। ডাবল বন্ড ভেঙে দিয়ে জাস্ট মাঝখানে ঘর এঁকেছি। তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট ওজোনালাইসিস প্রোডাক্ট অফ বেনজিন, ঠিক আছে। চল খাতায় হেডিং দে, লেখ খাতায় হেডিং দে। মাঝের স্টেপের প্রোডাক্টটা তুই বাড়ি গিয়েও আঁকতে পারবি। ডাবল বন্ড ভেঙে তিনখানা আমি ডাবল বন্ড ভাঙলাম, তিনখানা ঘর আঁকলাম মাঝখানে। খাতা হেডিং দে, লেখ বেয়ার্স টেস্ট, BAE YER অ্যাপোস্ট্রফি S, বেয়ার্স টেস্ট, বেয়ার্স টেস্ট, ঠিক আছে। আচ্ছা বেয়ার্স টেস্ট লেখ, ব্র্যাকেটে লেখ ফর ডাবল অ্যান্ড ট্রিপল বন্ড, ফর ডাবল অ্যান্ড ট্রিপল বন্ড, for double and triple bond containing carbon, Bayer's test for double and triple bond containing carbon। আচ্ছা চল দেখ, বেসিক্যালি আমার কাছে আছে হচ্ছে তারা, আমরা যখন যেহেতু অ্যালকিনের রিয়াকশন করছি, আমার কাছে আছে হচ্ছে একটা এই অ্যালকিন সিস্টেম, সি ডাবল বন্ড সি একটা অ্যালকিন সিস্টেম আছে। বেয়ার্স রিএজেন্টটা এটা তোর ক্লাস 10-এর বইতে ছিল, বাট সিলেবাসে অফিসিয়ালি ছিল না। ক্লাস 11 আর 12-এ লাগবে বেয়ার্স টেস্ট। এই রিএজেন্টটা তো স্কুলের লেভেলেও বানানো পসিবল, যেহেতু স্কুলের প্র্যাকটিক্যালের সিলেবাসের মধ্যে এটা ক্লাস 12-এ আছে, ঠিক আছে। বেয়ার্স টেস্ট কীভাবে করবো, বেয়ার্স রিএজেন্টটা হচ্ছে আমার সায়েন্টিস্ট বেয়ারের নামে, বেয়ার্স রিএজেন্টটা হচ্ছে কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। তাহলে উপরে লেখ, এর উপরে কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4, কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। মেকানিজম দেখ আমাদের এগুলো নেই, তোকে বলছিলাম যে মেটাল ক্যাটালাইজড একটা রিয়াকশন হলো, মেকানিজম আমাদের নেই, লাস্ট ক্লাসেও দেখেছি। কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4, KMnO4 দিয়ে অনেক রিয়াকশন হয়, তার মধ্যে আমাদের 11-12 লেভেলে এই একমাত্র একটাই আছে, আর ক্লাস 12-এ আরেকটা আছে, সেটা হচ্ছে কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4 দিয়ে এই রিএজেন্টটা, এই রিএজেন্টের নাম হচ্ছে বেয়ার্স রিএজেন্ট, এটার নাম হচ্ছে বেয়ার্স রিএজেন্ট। এই পুরো রিএজেন্টটাকে বলা হচ্ছে বেয়ার্স রিএজেন্ট, এগুলো তুই খাতার মধ্যে নোট করে রাখবি। বেয়ার্স রিএজেন্ট হচ্ছে আমার এটা, কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। তো KMnO4 এর কালার তুই দেখেছিস, KMnO4 স্কুলের ল্যাবে KMnO4 এর কালার কী হবে বলতো,
KMnO4 এর কালার বলতে পারি কি হয়? KMnO4 এর কালার, KMnO4 এর কালার কি হয় বল? পার্পল কালার, এক্স্যাক্টলি। KMnO4 হচ্ছে পার্পল কালার। আমি যদি ভাই অ্যালকিন, এই অ্যালকিনগুলো আমার কালারলেস হয়, তাহলে আমি দেখ লাস্ট ক্লাসে করেছিলাম অ্যালকিনের মধ্যে Br2CCl4 অ্যাড করেছিলাম, আমার সেই রিঅ্যাকশনের অবজারভেশন কি হতো বলতো? অ্যালকিনের মধ্যে ডাবল বন্ডের মধ্যে যদি Br2 আর CCl4 অ্যাড করি, তাহলে সেই রিঅ্যাকশনটার অবজারভেশন কি হতো? যদি আমি অ্যালকিনের মধ্যে Br2 আর CCl4 অ্যাড করি, সেই রিঅ্যাকশনের অবজারভেশন কি হয়? পরের সপ্তাহে কিন্তু পরীক্ষা নেব, ঠিক আছে? পরের সপ্তাহে পরীক্ষা নেব। পুজোর আগে অবধি তোর তরফ থেকে যেরকম ছাড় চলছে পড়াশোনায়, আমার তরফ থেকেও ছাড় চলছে। পুজোর পরে আর ওই ছাড়টা থাকবে না। Br2CCl4 যদি আমি ডাবল বন্ডের মধ্যে দিই, অবজারভেশন কি হয়? ডাবল বন্ড অবজারভেশন, অবজারভেশন আমি খালি চোখে দেখতে পাবো? ডাবল বন্ড ভেঙে দুদিকে দুখানা বিয়ার অ্যাটম লেগে গেল, ডিসচার্জ হয়ে যায় কালার। কোন কালার ডিসচার্জ হয়? রেডিশ ব্রাউন কালারটা ডিসচার্জ হয়ে যায়, ঠিক আছে? তার মানে আমার অবজারভেশন মানে আমি যেটা চোখে দেখতে পাচ্ছি। তাহলে আমি কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4 যখন দেবো, এখানেও পার্পল কালার আছে, এখানেও আমি দেখবো হচ্ছে পার্পল কালার ডিসচার্জ হবে, ঠিক আছে? আসছি সেখানে। প্রোডাক্ট লেখাটা আগে দেখি। প্রোডাক্টটা আমার কি দেখ, সব রিঅ্যাকশনের মেকানিজম আমাদের নেই। প্রোডাক্ট হচ্ছে আমার ডাবল বন্ড ভেঙে দুদিকে লাগবে একখানা করে OH। এটা ক্লাস 11 দেখ অ্যালকোহলেরও প্রিপারেশন হয়ে গেল। প্রোডাক্ট আমার কি হচ্ছে, দুখানা ডাবল বন্ড ভেঙে দুদিকে লাগবে হচ্ছে একখানা করে OH। ডাবল বন্ড ভেঙে দুদিকে লাগবে হচ্ছে একখানা করে OH। এটা হচ্ছে আমার কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4 এর রিঅ্যাকশন। ডাবল বন্ড ভেঙে দুদিকে লাগবে একখানা করে OH। এগুলোর মেকানিজম যেই বা নিটা আছে সেখানে দেখতে পাবো এইগুলো আমার কিভাবে ফর্ম হচ্ছে, দুদিকে একখানা করে OH কিভাবে লাগছে। আমাদের বোর্ড এক্সামের সিলেবাসে 11-এ আমরা দুটো রিঅ্যাকশনের মেকানিজম আমরা পড়বো, যেটা আমাদের আছে, ম্যাক্সিমাম স্কুলে যায় না। 12-এ আছে হচ্ছে 8টা রিঅ্যাকশনের মেকানিজম। ওর বাইরে কিচ্ছু আসবে না তোর বোর্ডে। যেই বা নিটে গিয়ে তো স্বাভাবিকভাবেই 50-60টা রিঅ্যাকশনের মেকানিজম থাকবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্লাস সাইড প্রোডাক্ট আমার কি দেখতো, সাইড প্রোডাক্ট না লিখলেও চলবে। তাহলে এই হচ্ছে আমার মেন বেয়ার্স টেস্ট হচ্ছে আমার এটা, যেখানে এই প্রোডাক্টটা ফর্ম হলো। খুব ভালো কথা। সাইড প্রোডাক্টটা চাইলে তুই লিখতে পারিস, চাইলে নাও লিখতে পারিস। সাইড প্রোডাক্ট হচ্ছে MnO2। MnO2 হচ্ছে এই রিঅ্যাকশনের সাইড প্রোডাক্ট। MnO2 হচ্ছে এই রিঅ্যাকশনের সাইড প্রোডাক্ট। লেখ অবজারভেশন, লেখ পার্পল কালার অফ সলিউশন ইজ ডিসচার্জড। 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 পার্পল আর ব্রাউনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে ব্রাউন বললে চলবে না, এখানে রেড বললেও চলবে না। তাহলে পার্পল কালার অফ দ্য সলিউশন ইজ ডিসচার্জ, এটুকু লিখলেই তুই পরীক্ষাতে নাম্বার পেয়ে যাবি। কিন্তু এর সাথে আর একটা অবজারভেশনও হয়, এই যে MnO2 যে ফর্ম হলো, MnO2 একটা কালার থাকে। MnO2 যে ফর্ম হয়েছে, MnO2 আমার প্রেসিপিটেট পড়ে যায়, MnO2 একটা কালার থাকে। তাহলে আমি তো দেখতে পাবো যে প্রেসিপিটেটটা পড়ছে, তাহলে এই প্রেসিপিটেটের কালার আছে। তাহলে এই MnO2 পার্টটা তোর পরীক্ষাতে না লিখলেও চলবে, তুই লিখে রাখ, এখন তুই লিখে রাখ অ্যান্ড ব্রাউন প্রেসিপিটেট ফর্মড, and brown precipitate formed, and brown precipitate formed। তাহলে এই ব্রাউন প্রেসিপিটেটটা কার জন্য হচ্ছে? MnO2 এর জন্য হচ্ছে, ঠিক আছে? এটা আমি নিজের নলেজের জন্য লিখে রাখলাম, স্কুলে তোর ওটা না লিখলেও চলে সাধারণত। তাহলে ব্রাউন প্রেসিপিটেট ইজ ফর্ম, তুই লিখে দিবি, অসুবিধা তো কিছু নেই। ব্রাউন প্রেসিপিটেট ইজ ফর্ম, বোঝা গেছে? এই যে রিঅ্যাকশনটা আমি দেখলাম, তাহলে এই রিঅ্যাকশনগুলো কোথায় কাজে লাগে? ধর সি ডাবল বন্ড সি, লাস্ট ক্লাসে দেখেছিলাম সি ডাবল বন্ড সি এর মধ্যে Br2CCl4 দিচ্ছি, অবজারভেশন আমার কি হতো? ওই যে ভাই ব্রাউন, রেডিশ ব্রাউন কালার ডিসচার্জ হয়ে গেল। আমি অ্যালকিনের মধ্যে কোল্ড ডাইলিউটেড অ্যালকালাইন KMnO4 দিচ্ছি, এগুলো স্কুলের ল্যাবে অ্যাভেলেবেল। KMnO4 তো স্কুলের ল্যাবে আছে। অ্যালকালাইন মানে কি ভাই? অ্যালকালাইন মানে হচ্ছে আমার বেসিক সলিউশন, তাহলে বেস তো আমার KOH NOH স্কুলের ল্যাবে থাকে। কোল্ড ডাইলিউট তো কোনো ব্যাপার না, ডাইলিউট মানে KMnO4 আছে কম, জল আছে বেশি, জল তো তুই স্কুলের ল্যাব ভরি ভরি আছে। কোল্ড মানে একটা ফ্রিজের দরকার তো কিছু দরকারই নেই, বরফ দিয়ে তো হয়ে যাবে, এই রিয়েজেন্ট বানানোর কোনো ব্যাপার না। তো এখন ব্যাপার হচ্ছে এই যে রিঅ্যাকশনগুলো আমি লিখলাম, ডাবল বন্ডের মধ্যে Br2CCl4 অ্যাডিশন বা ডাবল বন্ডের মধ্যে বেয়ার্স রিএজেন্টের এডিশন, এই রিঅ্যাকশনগুলোর অবজারভেশনটাকে আমি কাজে লাগাতে পারি। কোথায় কাজে লাগাতে পারি? সাপোজ তোকে ধর দুখানা টেস্ট টিউব দিয়েছে, আগের দিনও তোকে বলেছিলাম, একটা টেস্ট টিউবের মধ্যে ধর আছে হচ্ছে ইথেন, আরেকটা টেস্ট টিউবের মধ্যে আছে হচ্ছে ইথিলিন। তো স্বাভাবিকভাবেই যে টেস্ট টিউবের মধ্যে ইথেন আছে, ইথেন মানে তো CH3 সিঙ্গেল বন্ড CH3, আরেকটা টেস্ট টিউবের মধ্যে ধর আছে হচ্ছে ইথিলিন, ইথিলিনের ফর্মুলা আমি জানি CH2 ডাবল বন্ড CH2। দুখানা টেস্ট টিউবে এই দুখানা জিনিস ধর আমার আছে, ইথেনও আমার কালারলেস, ইথিলিনও আমার কালারলেস। এখন আমাকে দুখানা টেস্ট টিউবের মধ্যে আমি দেখতে পাচ্ছি দুখানা কালারলেস জিনিস আমার বসে আছে। আমাকে এখন বললো একটা টেস্ট টিউবের মধ্যে আছে অ্যালকিন, একটা টেস্ট টিউবের মধ্যে আছে অ্যালকেন, কোনো একটা আছে ইথেন, কোনো একটা আছে ইথিন। আমি কিভাবে আইডেন্টিফাই করবো কোনটার মধ্যে ইথিন আছে, কোনটার মধ্যে ইথেন আছে?
তার মানে আমাকে বলেছে ভাই ডিস্টিংগুইশ করতে ইথেন আর ইথিনের মধ্যে, আমাকে কি করতে বলেছে, ডিস্টিংগুইশ করতে বলেছে। কার কার মধ্যে করতে বলেছে, ইথেন আর ইথিনের মধ্যে ডিস্টিংগুইশ করতে বলেছে। তো ডিস্টিংগুইশ যদি করতে বলে আমি ডিস্টিংগুইশ করবো কিভাবে, আমি করতে হবে যে কেমিক্যালি ডিস্টিংগুইশ, কেমিক্যালি ছাড়া কিন্তু আমি ডিস্টিংগুইশ করতে পারবো না। তাহলে আমি ব্যাপারটা ইমেজিন করতে পারছি, আমার কাছে দুখানা টেস্ট টিউবের মধ্যে দুটোতেই কালারলেস, একটাতে সাপোজ ইথেন আছে আর একটাতে আছে ইথিন। আমাকে বলে দিয়েছে কোনো একটাতে ইথিন আছে কোনোটাতে ইথেন আছে, কোনটায় কি আছে সেটা আমাকে বার করতে হবে। আমি তো ভাই যখন যদি দেখি যে একটার মধ্যে অ্যালকেন একটার মধ্যে অ্যালকিন, আমি তো জানি না কোনটার মধ্যে কি আছে, কিভাবে আমি করবো, কিভাবে আমি পরীক্ষার সময় লিখবো এগুলো? আমি কি এগুলো লিখবো যে ভাই অ্যালকেনের মধ্যে এর ফর্মুলা হচ্ছে CH3CH3 আর ওটার ফর্মুলা হচ্ছে CH211CH2, এইসব ভাবে ডিস্টিংগুইশ করলে হবে না। তোকে ডিস্টিংগুইশ করতে বলা মানেই তোকে কেমিক্যালি ডিস্টিংগুইশ করতে হবে, ডিফারেন্সিয়েট করতে বলা মানেই তোকে কেমিক্যালি ডিফারেন্সিয়েট করতে হবে। কেমিক্যালি ডিফারেন্সিয়েট করবো মানে কি, এরকম কোনো রিয়াকশন করলে কিন্তু আমার হবে না। তাহলে আমি বললাম যে CH3CH3 এর সাথে Cl2H নিউ এর রিয়াকশনে CH3CH2Cl ফর্ম হয়, আর CH211CH2 এর সাথে Br2 রিয়াকশনে CH2CH2Br ফর্ম হয়। ওরকম রিয়াকশনে কি হয় সেসব বললে হবে না, আমার এমন রিয়াকশন বলতে হবে যেখানে অবজারভেশন আছে। তাহলে আমি কিভাবে করব ডিস্টিংগুইশ, আমি ডিস্টিংগুইশ করব হচ্ছে দুখানার মধ্যে কোনো একটা কমন রিয়াকশন করাবো, কোনো একটা কমন রিয়েজেন্ট দেবো। এইবারে রিয়েজেন্টটা সাপোজ আমার অ্যালকেনের সাথে রিয়াকশন করে কোনো রকম কোনো অবজারভেশন, আমি মানে কোনো চেঞ্জ ধরো আমার হলো না, অ্যালকিনের সাথে সাপোজ রিয়াকশন করে আমার চেঞ্জ হলো। তার মানে আমার যখন এরকম ডিস্টিংগুইশ করতে বলবে আইদার আমাকে এমন কোনো রিয়াকশন পার্টিসিপেট করতে হবে যেগুলোতে কালারের চেঞ্জ হয়, যেগুলোতে আমার প্রেসিপিটেট ফর্ম হয়, বা যেগুলোতে আমি স্মেল ফর্ম করতে পারি, এই ধরনের রিয়াকশন। সেইভাবেই আমি কোনো জিনিসপত্র ডিফারেন্সিয়েট করব, ডিস্টিংগুইশ করব। এরকম বললে হবে না যে ইথেনের মধ্যে আমার 6টা হাইড্রোজেন থাকে, ইথিনের মধ্যে 4টা হাইড্রোজেন থাকে। আমি দেখতে পাবো খালি চোখে যে কন্টেনারটার মধ্যে ইথেন আছে সেখানে একটা মলিকুলের মধ্যে 6টা হাইড্রোজেন দেখতে পাবি? তুই পাবি দেখতে? যে কন্টেনারের মধ্যে আমার ইথিন আছে বা ইথিলিন আছে সেই কন্টেনারের মধ্যে একটা ইথিলিনে 4খানা হাইড্রোজেন তুই দেখতে পাবি খালি চোখে? ওটার মধ্যে ডাবল বন্ড, এসব বললে কিন্তু 0 পাবি। আমি কিন্তু নেক্সট দিনের পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দেবো, ঠিক আছে, ডিস্টিংগুইশ কিভাবে করতে হবে। তখন এসব আমি জানি অনেকেই লিখবে, ম্যাক্সিমাম লিখবে হচ্ছে ইথেনের ফর্মুলা C2H6, ইথিনের ফর্মুলা C2H4। এসব গল্প দিলে হবে না, খালি চোখে তুই দেখতে পাবি ইথেনের ফর্মুলা C2H6, দেখতে তুই পাবি না। যদি দেখতে পাস তাহলে তুই ভগবান ভাই, তাহলে তোর চোখ নয় ওটা অন্য কিছু, ঠিক আছে। তাহলে আমি কিভাবে করবো এই ধরনের যখন ডিস্টিংগুইশ করতে বলবে, আমাকে কোনো একটা কমন রিয়াকশন করতে হবে, যে রিয়াকশনটা একজনের জন্য হয়তো এমন কিছু করলো কালার্ড প্রোডাক্ট বা স্মেল পাচ্ছি বা আমি প্রেসিপিটেট দেখতে পেলাম, অন্যটায় হয়তো এই ধরনের কিছু অবজারভেশন হলো না। আমি জানি তাহলে এই ধরনের রিয়াকশন কিরকম হবে। সাপোজ আমি তোকে একটা এক্সাম্পল দিই, ধর আমি দুটো টেস্ট টিউবের মধ্যেই Br2 আর CCl4 অ্যাড করে দিলাম, দুখানা টেস্ট টিউবের মধ্যে অ্যাড করলাম Br2 CCl4। তো ভাই এখানে Br2 CCl4 এর সাথে কোনো রিয়াকশনই হবে না, কিন্তু ওখানে আমার Br2 CCl4 এর সাথে রিয়াকশন হবে। আর আমি ওই কন্টেনারটাই কি দেখতে পাবো বলো, আমার ওখানে অবজারভেশনটা কি হবে, রেডিউস বন্ডটা ডিসচার্জ হয়ে যাবে। তার মানে আমি বলতে পারবো হ্যাঁ ওই কন্টেনারে নিশ্চয়ই আমার তার মানে অ্যালকিনটা আছে, তাহলে এই কন্টেনারে আমার তাহলে অ্যালকিনটা নেই, এই কন্টেনারে আমার তাহলে অ্যালকেনটা থাকবে। তাহলে এইভাবে আমি করতে পারবো হচ্ছে দুখানার মধ্যে ডিস্টিংগুইশ, বোঝা গেছে? চলো বুঝতে পারলাম। তাহলে এইভাবে হচ্ছে আমার ডিস্টিংগুইশ করার টেকনিক। তাহলে লিখে রাখ, যেখানে লিখছিলাম লাইক দিস রিয়াকশন ইজ ইউজড, বেয়ার্স টেস্টের নিচেই লিখে রাখছি, দিস রিয়াকশন ইজ ইউজড as identification this reaction is used as identification of alkene, this reaction is used as identification of alkene। এটা অ্যালকিনেরও করতে পারবো as well as অ্যালকাইনেরও করা যাবে। অ্যালকাইনে আমি এখনো আসিনি, অ্যালকাইন তো পরের পার্টটা হবে। কোশ্চেন লেখ differentiate between ethane and ethene। ইথেনের স্পেলিং হচ্ছে ETHANE, ইথিনের স্পেলিং হচ্ছে ETHENE। তাহলে এই ধরনের রিয়াকশন যখন আমাকে দেবে ভাই ডিফারেন্সিয়েট করার কথা, তখন আমি ডিফারেন্সিয়েটটা করবো কীভাবে? তাহলে ডিফারেন্সিয়েট করার জন্য আমি এটা অ্যান্সার লিখতে হবে। অ্যান্সার আমি কীভাবে লিখবো, মুখস্থ করার কোনো জায়গা নেই এগুলো, ঠিক আছে। তাহলে চল এইভাবেই তুই প্র্যাকটিক্যালে বেসিক্যালি এইভাবেই লিখিস, প্র্যাকটিক্যালে আমি যেভাবে লিখি এইভাবে এখানেও সেমভাবেই লিখবো। আমি তিনখানা কলাম করবো, ঠিক আছে। ফার্স্ট কলামের মাথায় লিখবো এক্সপেরিমেন্ট, বা তুই লিখতে পারিস স্যার এক্সপেরিমেন্ট লেখা দরকার নেই, তুই লিখ রিয়েজেন্ট। তারপরে ইথেন আর ইথিনের করতে বলেছে, সেকেন্ড কলামের উপরে সাপোজ লিখলাম ইথেন, থার্ড কলামের উপরে লিখলাম ইথিন। এভাবে আমি তিনখানা কলাম করলাম।
তুই এইভাবেই স্কুলে দেখবি প্র্যাকটিক্যালের সময় তুই এইভাবে লিখিস এক্সপেরিমেন্ট অবজারভেশন রিমার্কস, আমরা তার জায়গায় এইভাবে করলাম, লিখিস এইভাবে এক্সপেরিমেন্ট অবজারভেশন রিমার্কস লিখিস স্কুলের প্র্যাকটিক্যালে লেখা শুরু করেছি এখন অব্দি কিছু এক্সপেরিমেন্ট অবজারভেশন আর ইনফারেন্স লিখেছিস সেসব কিছু? প্র্যাকটিক্যাল হচ্ছে কি হচ্ছে প্র্যাকটিক্যাল স্কুলে কি হচ্ছে প্র্যাকটিক্যাল স্কুলে? আইডেন্টিফিকেশন। তার মধ্যে খাতায় এখনো কিছু লিখতে হয়নি, তারপরে খাতা লিখে তো সাইন করিয়ে দিস স্কুলে টিচারকে দিয়ে, সাইন করানোর জন্য স্কুলে যাস, ঠিক আছে? তো সেখানে তুই তো প্র্যাকটিক্যাল লিখিস কোনো একটা কপি দেখে দেখে বা কোনো একটা পিডিএফ দেখে দেখে, তাই তো করিস, তাই তো? তো সেখানে এই কলাম লেখা থাকে না এইভাবে তিনখানা, এক্সপেরিমেন্ট অবজারভেশন আর রিমার্কস। যাই হোক চল, তুই বুঝতেই পারছিস আমরা এখানে এইভাবে করবো, ঠিক আছে? তো এখানে কিন্তু আর ফাঁকি দেওয়ার জায়গা নেই। প্র্যাকটিক্যাল না তুই দেখে দেখে লিখে দিস, না বুঝেও তুই লিখিস। রিয়েজেন্ট ইথেন আর ইথিন কি দেবো আমি বুঝে গেছি ভাই, ইথিন Br2CCl4 রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, বাট ইথেন কিন্তু আমার করবে না। তাহলে রিয়েজেন্ট আমি কি লিখছি Br2CCl4, Br2CCl4, Br2CCl4। ইথিনের কেসে অবজারভেশন কি হবে লেখ, ইথিনের কেসে অবজারভেশন লিখছিস, ইথিনের কেসটাতে অবজারভেশন লিখছিস, লেখ রেডিশ ব্রাউন কালার gets discharged, reddish brown color gets discharged, reddish brown color gets discharged লিখলাম। এবার শুধু এটুকু লিখবো না, এই ধরনের কোশ্চেন তোর ক্লাস 12-এও আসবে। তারপরে আমার কাজ হবে হচ্ছে রিয়াকশনটা লিখে দেওয়া। তাহলে চল করছি, CH2 ডাবল বন্ড CH2 হচ্ছে ইথিন, এর মধ্যে দেবো হচ্ছে Br2, উপরে তো লিখলাম ভাই, তুই লিখলি ওটা Br2CCl4, তারপরে আমি প্রোডাক্টটা এঁকে দেবো CH2Br, CH2Br। তাহলে রিয়েজেন্ট Br2CCl4 দিয়েছি, ইথেনের পার্টে এখনো কিছু লিখিনি, ইথিনের পার্টে গিয়ে লিখলাম রেডিশ ব্রাউন কালার ইজ ডিসচার্জ, তারপরে রিয়াকশনটা লিখলাম, ইথিনের মধ্যে দিলাম Br2CCl4, দুদিকে আমার লাগলো হচ্ছে একখানা বিয়ার, এই রিয়াকশন আমার আগের দিন দেখা আছে। ইথেনের কেসে কি লিখবো? আচ্ছা ইথেনের কেসে দেখ আমি লিখবো নো অবজারভেশন, কিন্তু লিখবো না নো অবজারভেশন বলে কিছু হয় না ভাই পৃথিবীতে, নো অবজারভেশন বলে কিছু হয় না। নো অবজারভেশন মানে সাপোজ আমি ধর ইথেনের মধ্যে Br2CCl4 অ্যাড করলাম, নো অবজারভেশন তো হয় না ভাই। একটা লিকুইডের মধ্যে একটা লিকুইড অ্যাড করলে লিকুইডের ভলিউম বেড়ে যাবে, এটা একটা অবজারভেশনই হয়। নো অবজারভেশন মানে এদের আমি চোখ বন্ধ করেছিলাম যখন আমি অ্যাড করেছিলাম, ঠিক আছে? তো নো অবজারভেশন লিখবো না, লিখবো হচ্ছে রেডিশ ব্রাউন কালার, এখানেও তো রেডিশ ব্রাউন কালার জেনারেট করবে, এটাও আমার কালারলেস, এর মধ্যে আমি দিলাম Br2CCl4, কালারটা রেডিশ ব্রাউন হয়ে যাবে স্বাভাবিকভাবে, রেডিশ ব্রাউন তো আমার হবেই, আমি বুঝতে পারছি ব্যাপারগুলো। এখানে আমার অবজারভেশন কি হবে বলতো, রেডিশ ব্রাউন কালার ডিসচার্জ হবে না, এইটা আমি লিখতে পারি, রেডিশ ব্রাউন হয়েই পড়ে থাকবে। তাহলে নো অবজারভেশন বলে কোনো কথা হয় না, বুঝতে পারলি তো? তাহলে এখানে কি লিখবি, রেডিশ ব্রাউন কালার ইজ নট ডিসচার্জড, রেডিশ ব্রাউন কালার ইজ নট ডিসচার্জড। এখানে তো রিয়াকশনও হবে